এটা না এমনি অন্য কোনো স্ক্রিন দেখা যাচ্ছে না, আমি ল্যাপটপ থেকে স্ক্রিন শেয়ার করছি। দেখেন আমি ল্যাপটপ থেকে শেয়ার করেছি, দেখা যাচ্ছে কি? আচ্ছা আমি আবার করি। তো পরীক্ষাটা একদম কাছে চলে আসছে, আপনাদের সময় খুব বেশি নিব না, খুব অল্প সময়ে ক্লাস শেষ করে দিব, কেননা এত লম্বা সময় ধরে ক্লাস ক্লাসে অ্যাটেন্ড থেকে পড়াশোনা বাদ দিয়ে এটা আসলে টাফ, তাই না? তো আমরা আজকে সাজেশন মূলক ক্লাস করব, কোথাও কোথাও যদি কারো অসুবিধা থাকে সেটা নিয়ে আলোচনা করব, আর হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা আমি বলে দিব, আপনারা একটু খাতা কলম নিতে পারেন, একটু নোট নিতে পারেন, ঠিক আছে? চেষ্টা করবো ক্লাসটা শর্ট করার। আর একটু দেখি যে স্ক্রিনটা শেয়ার হচ্ছে কিনা। নেটওয়ার্ক আসলে খুব উইক, আর আজকাল সব জায়গায় নেটওয়ার্ক খুব খারাপ কাজ করে আর কি, প্রপারলি কাজ করে না। মিনা কি অবস্থা, পড়াশোনার খবর কি বলেন? আচ্ছা আমাকে পরীক্ষা বলছেন? যে আপনারা দিয়েছিলেন ওটার রেজাল্ট কি পেয়েছেন? না না, রেজাল্ট দেয়নি। পরীক্ষা কেমন হলো? হয়েছে মোটামুটি আর কি। আমার স্ক্রিনটা কি এখন দেখা যাচ্ছে? স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না আপু। কি অসুবিধা আমি জানি না আসলে। এখন দেখা যাচ্ছিল। আপু এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে আপু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি আশা করি যে কথা শোনা যাচ্ছে। তো চলেন আমরা সবাই একটু মিউট থাকি, সবাই একটু মিউট হয়ে যাই, অলরেডি অনেক সময় হয়ে গেছে। সো চলেন আমরা বেশ কিছু প্রশ্ন পড়েছিলাম গত ক্লাসে, এরপরে আমি যেগুলো এখন কালার করব, হ্যাঁ, যে প্রশ্ন কালার করব এই প্রশ্নগুলো আপনারা পরীক্ষার্থীর আগে একটু ভালো করে দেখে যাবেন, ঠিক আছে? আপু স্ক্রিনটা যেমন একটু এই যে বড় করুন। প্রসবের ধাপ কয়টি ও কি কি আপু দেখা স্ক্রিনে দেখা যাচ্ছে? যাচ্ছে না, স্ক্রিন তো স্ক্রিনে আমি দেখতে শেয়ার পারতেছি করছি। না। না, আজকে কলের সিস্টেমটাই হচ্ছে যে অডিও কল হচ্ছে, ভিডিও দেখা যাচ্ছে না। আপু না আবার না না, চলে গেলে আমার তো। ফোন থেকে আমি কথা বলতেছি, আর ল্যাপটপ থেকে হচ্ছে স্ক্রিনটা শেয়ার করছে। আপু দেখেন স্ক্রিনটা এখানে দেখা যাচ্ছে, কিন্তু লেখাগুলো অনেক ছোট ছোট দেখা যাচ্ছে, একটু বড় করলে ভালো হয়। বাদ দাও না। আচ্ছা, ছোট ছোট হইলে আপনারা সেটা একটু বড় জুম করা করে যাবে, নেন আপু, অসুবিধা নেই। জুম করলে আপু বড় হ্যাঁ, দেখা যাবে, এখন একটু দেখা আপনারা যাচ্ছে? জুম করেন স্ক্রিনে। হ্যাঁ আপু এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, সবাই একটু মিউট করে ফেলি, বাচ্চাদের আওয়াজ আসতেছে আর কি। ওকে, আমি যে প্রশ্নগুলো এখন কালার করছি, একটু হাইলাইট করছি যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো একটু তো আপনারা মিউট করলে ভালো নোট হতো, আপু নিয়ে একটু নিয়ে মিউট করেন, রাখেন। আপনার কথাগুলো আমরা শুনতে পাবো। আচ্ছা, ওনারা যদি ক্লাস না শুনে তাহলে কিভাবে হবে?
তারা তো ক্লাসও শুনে না, দুটো করে না। আপু আপনারা মিউট করেন, মিউট না করলে তো আপুর কথা শুনতে পারবেন না। মিমি আপু আপনি মিউট করেন। তো এখন আমি খুঁজে পাচ্ছি না অ্যাকচুয়ালি কোথায় গিয়ে সবাইকে মিউট করা যায়। টুলসে গিয়ে এটা তো আসলে তো দায়িত্বের মধ্যে পড়ে না সবাই মিউট থাকা। আচ্ছা এনিওয়ে, আমি বলছিলাম যে প্রসবের ধাপ কয়টা ও কি কি এইটা একটু ভালোভাবে পড়বেন। প্রসবের যে দ্বিতীয় ধাপের মেকানিজম গুলো কি কি এটা ভালোভাবে পড়বেন। ইপিসিওটমি ইপিসিওটমি দেওয়ার ইন্ডিকেশন গুলো কি কি, হ্যাঁ এটা একটু পড়ে যাবেন। এটা হচ্ছে মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রসবের তৃতীয় ধাপের বিবরণ দাও, এটা একটু বেশি ইম্পর্টেন্ট। আমি যেগুলো হাইলাইট করছি আপনারা কি নোট নিতে পারছেন? হ্যাঁ আপু। ঠিক আছে, এরপর দেখেন প্রসবকালীন কিছু জরুরি অবস্থার নাম লিখুন। আমরা যেহেতু প্রশ্নটা ইজ নট ভেরি ক্লিয়ার, এরকম হতে পারে যে প্রশ্নগুলো বড় বড় করে আসতে পারে, যেমন 10টা বা 12টা প্রশ্ন দিল সেখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। আবার এরকম ভাবে আসতে পারে যে একটা নং এর মধ্যে 4টা প্রশ্ন বা 3টা প্রশ্ন, 2 নং এর মধ্যে 4টা বা 3টা প্রশ্ন, এরকম। হ্যাঁ, এরকম করে করে টোটাল 8টা প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে এরকম করে আসলে ছোট ছোট প্রশ্ন আসবে, যেমন প্রসবকালীন কিছু জরুরি অবস্থার নাম লিখুন, ইপিসিওটমির ইন্ডিকেশন গুলো কি কি, হ্যাঁ দ্বিতীয় ধাপের মেকানিজম গুলো কি কি। ধরেন এই 3টা প্রশ্ন মিলে একটা নং হইলো, এভাবে আসার সম্ভাবনাও কিন্তু আছে। হ্যাঁ, সুতরাং প্রশ্নটা যেভাবেই আসুক আমাদের যদি উত্তরগুলো জানা থাকে সেটার উপর ভিত্তি করে আমরা প্রশ্নের উত্তর দিব। এখন যদি প্রসবকালীন কিছু জরুরি অবস্থার নাম লিখুন এরকম প্রশ্ন আসে এবং পাশে যদি এটার মার্কস থাকে 3 বা 2, তাহলে আমরা শুধুমাত্র জরুরি অবস্থার যে নামগুলো সেগুলা লিখবো, যেমন পিপিএইচ, একলামশিয়া, প্রিয়াক্লামশিয়া, প্রিম্যাচিউর রাপচার অফ মেমব্রেন, অবস্টেট্রিক ইমার্জেন্সি আর কি। হ্যাঁ, যেমন হতে পারে একটোপিক প্রেগন্যান্সি, এরকম শুধু নামগুলো লিখে দিব। প্রথমে লিখবো যে প্রসবকালীন জরুরি অবস্থা বলতে আমরা কি বুঝি এবং সেই অবস্থার মধ্যে কি কি ধরনের রোগগুলো পড়ে। ঠিক আছে, যদি এরকম হয় যে এই প্রশ্নটার উত্তর মার্কস হচ্ছে 5, আমার আপনারা ক্লিয়ারলি শুনতে পান, তাহলে একজন কেউ একটু রেসপন্স করবেন যার আশেপাশে আওয়াজ নাই। হ্যাঁ, তো যদি এরকম আসে যে প্রশ্নের উত্তর এটার মধ্যে মার্কস হচ্ছে 5, তাহলে আমরা কি করব? তাহলে অবশ্যই 4টা বা 5টা অবস্থান লিখে সেগুলোর একটু করে 1 লাইন বা 2 লাইন করে বিবরণ দেওয়ার চেষ্টা করব এবং বাকি নামগুলো নিচে লিখে দিব। যেমন প্রিয়াক্লামশিয়া লিখে দিলাম, 4টা লিখে তারপর হচ্ছে নিচে বাকি নামগুলো লিখে দিলাম। ঠিক আছে, তো প্রশ্নে এগুলো কিন্তু আমাদের এখন ডিসকাশন মূলক ক্লাস, আমরা এখন ডিটেল ক্লাস করে আসলে সময় পাবো না, তাই না? এখন হচ্ছে পরীক্ষার স্ট্র্যাটেজি সম্পর্কে আলোচনা। তো পরীক্ষায় আসলে আমরা আমাদের মার্কস এর উপর ডিপেন্ড করে পরীক্ষার খাতায় লিখতে হবে। যদি এরকম ভাবে আসে 4টা প্রশ্ন মিলে একটা নং, 1 নং প্রশ্নের উত্তর, তাহলে অবশ্যই প্রশ্নের উত্তর হবে ছোট ছোট, খুব বেশি বড় বড় হবে না। কিন্তু যদি এরকম হয় ইপিসিওটমি দেওয়ার ইন্ডিকেশনের মধ্যে 2, প্রসবকালীন জরুরি অবস্থার মধ্যে 3, কত হইলো 3 আর 2 5, আরেকটা প্রশ্ন আসলো দ্বিতীয় ধাপের মেকানিজম গুলো কি কি, এটাতে হইলো 5, এরকম যদি আসে তাহলে এই দুইটা হবে ছোট ছোট এবং এই যে এই অংশটা এটা হবে বড়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন আপনারা। এরপর দেখেন পার্টোগ্রাফ কি। এই প্রশ্নটা পুরোটা মিলেই একটা প্রশ্ন আসার কথা, অবশ্যই এরকম আসতে পারে যে পার্টোগ্রাফ কি, পার্টোগ্রাফের কম্পোনেন্ট গুলো কি কি। তো খুব ছোট করে আপনারা লিখবেন, এত ডিটেল লেখার দরকার নাই। আর যদি মনে করেন যে এইটুকু প্রশ্নের মধ্যে 5 নাম্বার আছে, 5 মার্কস, সেক্ষেত্রে কম্পোনেন্ট গুলো একটু একটু করে বিবরণ দিয়ে দিবেন। পার্টোগ্রাফের সুবিধা এবং অসুবিধা গুলো এটা করে করে রাখতে পারেন, পরীক্ষায় আসতে পারে, মোটামুটি ইম্পর্টেন্ট
খুব বেশি না, কম্পোনেন্ট গুলোই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কম্পোনেন্ট সবাই কি পর্যন্তই স্ক্রিন দেখতে ইম্পর্টেন্ট পাচ্ছে? বেশি। দ্বিতীয় ধাপের হ্যাঁ, মেকানিজম গুলো আটা আমি মেকানিজম দেখতে পাচ্ছিলাম না। আপু। এটা সম্ভবত নেটওয়ার্কের কারণে হচ্ছে, আমি শিওর না আসলে কেন হচ্ছে। আপু মাঝে মাঝে আপনার স্ক্রিনটা চলে যাচ্ছে। হ্যালো এটা নেটওয়ার্কের জন্য বোন, হ্যাঁ নেটওয়ার্কের জন্য, আপু, আমার কথা শুনতে সম্ভবত পাচ্ছেন? নেটওয়ার্কের জন্য। হ্যালো হ্যাঁ আচ্ছা, আমি চেষ্টা করি তো ফোন থেকে। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন না আমার কথা? আপু, মেকানিজম আটটা মেকানিজম, এটাই তো নাকি দ্বিতীয় ধাপের মেকানিজম যে? হ্যাঁ হ্যাঁ। স্ক্রিনটা আরেকটু বড় করলে ভালো বোঝা যাবে। একই হয় না রে। তো ডিভাইস আপু, অডিও দ্য মিউট বাটন স্টপ শেয়ারিং অডিও। হ্যাঁ হ্যাঁ। দ্বিতীয় ধাপের মেকানিজম কি এক? আপনাদের ফোনে চাপ দিয়ে স্ক্রিনটা বড় করে নেন, তাহলে তো হয়। আপু, প্রসব কৌশলের বিবরণ আর মেকানিজমের দ্বিতীয় জি ধাপ জি কি এক? বলেন। প্রসব কৌশলের বিবরণ আর দ্বিতীয় ধাপের মেকানিজম কি এক? না না না, এক হবে কিভাবে? মেকানিজম তো ভাই এনগেজমেন্ট, ডিসেন্ট, ইন্টারনাল রোটেশন, এক্সটার্নাল রোটেশন, এইগুলো, ঠিক আছে? আর হ্যালো, দ্বিতীয় ধাপের মেকানিজম কোনগুলি? মেকানিজম গুলো হচ্ছে যে 8টা বা 9টা ধাপ আছে, হ্যাঁ? ওই যে এনগেজমেন্ট, ডিসেন্ট, এগুলো হচ্ছে মেকানিজম। আর দ্বিতীয় ধাপের বর্ণনা তো হচ্ছে একদম, আপনি দ্বিতীয় ধাপ বলতে কি বোঝা যায়, তখন আমরা কি কি করি, হ্যাঁ মেকানিজম গুলো এটার মধ্যে আসে, বাট মেকানিজম গুলো কমপ্লিটলি আলাদা। আপু, পুরো দ্বিতীয় ধাপের ভিতরে মেকানিজম আসে, কিন্তু বলেন। দ্বিতীয় ধাপের মেকানিজম যেটা বলতেছেন আপু, ওটা কি আলাদা হবে নাকি দ্বিতীয় ধাপে আমরা যা হুম। যা করতেছি সেটা হবে আপু? আচ্ছা, মেকানিজম জিনিসটা কমপ্লিটলি ডিফারেন্ট। আর দ্বিতীয় ধাপ হচ্ছে পুরো ধাপ, আপনি একদম দ্বিতীয় ধাপে আসার পর থেকে মার জন্য কি কি করতেছেন, এই সবগুলো আসবে দ্বিতীয় ধাপে। আর যদি শুধুমাত্র স্পেসিফাই করে বলে যে দ্বিতীয় ধাপের মেকানিজম গুলো কি কি, সেই ক্ষেত্রে শুধুমাত্র মেকানিজম গুলো দিবেন। সেক্ষেত্রে অ্যান্সার হবে কি ওই যে এঙ্গেজমেন্ট, ডিসটেন্স, ফ্লেকশন, ইন্টারনাল হ্যাঁ রোটেশন, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো। বুঝছি। হুম, ঠিক আছে। এরপরে দেখেন, গর্ভপাত বলতে কি বুঝি আমরা, গর্ভপাত কাকে বলে, এবং ইনকমপ্লিট অ্যাবর্শনের ম্যানেজমেন্ট, এই প্রশ্নটা এইটুকু ইম্পর্টেন্ট। ইনকমপ্লিট অ্যাবর্শনের ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে দেখে যাবেন, ঠিক আছে? সেপটিক অ্যাবর্শনটা একটু দেখবেন, সেপটিক অ্যাবর্শনের জটিলতাগুলো কি কি, এটা একটু দেখে যাবেন। দেখেন, আপনারা এমনিতেই আমার নেটওয়ার্কের অবস্থা ভয়াবহ, আপনাদের আর মিউট করা গেল না, এনিওয়ে। আচ্ছা ঠিক আছে, চলেন এইবার আমরা দেখতেছি যে ফলিক অ্যাসিডের ভূমিকা কি। হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফলিক অ্যাসিডের গুরুত্ব কি, গর্ভাবস্থায় ফলিক অ্যাসিডের গুরুত্ব। এই যে একটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা 3 স্টার দিয়ে রাখেন। প্রি একলামশিয়ায় ব্যবহৃত অ্যান্টি কনভালসিভ এবং অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ গুলো কি কি, ড্রাগ গুলো কি কি, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রসব পরবর্তী জটিলতা সম্পর্কে লিখো, অথবা কয়েকটি প্রসব পরবর্তী জটিলতার নাম লিখুন। আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু। শোনা যাচ্ছে। আচ্ছা, বিলম্বিত প্রসব এর কারণগুলো কি কি, বিলম্বিত প্রসব বলতে কি বুঝো, এর কারণগুলো কি কি, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, অবস্ট্রাক্টেড লেবার আসার সম্ভাবনা নাই বা কম,
পরিবার পরিকল্পনা থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে। তো ফ্যামিলি প্ল্যানিং এর আপু আগের পেজটা একটু এর দেখান, মধ্যে, হ্যাঁ আগের পেজটা একটু দেখান। হ্যাঁ, আপনারা চাইলে ইয়ে আপু ঠিক আছে আপু, যদি পরের একটু পেজে দেরি হয় সেক্ষেত্রে, ঠিক আছে। হুম, ঠিক আছে আপু। আচ্ছা, চলেন এরপর হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং এর যে আহ, উম, একটা সংজ্ঞা পড়বেন ফ্যামিলি প্ল্যানিং এর, এবং অস্থায়ী পদ্ধতি বা টেম্পোরারি পদ্ধতিগুলো কি কি। এটা বোধহয় এখানে লেখা নাই, আপনারা একটু খাতায় লিখে নেন। অস্থায়ী পদ্ধতিগুলো কি কি, পরিবার পরিকল্পনার অস্থায়ী পদ্ধতিগুলো কি কি, হ্যাঁ এটা একটু পড়ে নেবেন। ঠিক আছে আপু। তারপর হচ্ছে আইইউসিডি এর উপকারিতা, আইইউসিডির উপকারিতা, ঠিক আছে, হাইলাইট করে দিলাম। যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোই দিচ্ছি, কারণ এখন আর বেশি পড়ার সুযোগ নেই। আচ্ছা, এটা হচ্ছে, এটা একবার দিচ্ছি মনে হয়। প্রি এক্লাম্পসিয়া এবং এক্লাম্পসিয়া বলতে কি বুঝি, এর উপসর্গগুলো কি কি, এখান থেকে যে কোনো একটা আসবে। যেমন ধরেন হয়তো বা প্রি এক্লাম্পসিয়ার সাইন সিম্পটম গুলো কি কি, বা আসতে পারে যে এক্লাম্পসিয়ার ম্যানেজমেন্ট কি কি, ঠিক আছে। তা আমরা এক্লাম্পসিয়ার ম্যানেজমেন্টের উপর খুব বেশি গুরুত্ব দিব। প্রি এক্লাম্পসিয়ার ম্যানেজমেন্ট আসলে আসে খুব কম। তো আসবে হচ্ছে এক্লাম্পসিয়ার মানে ব্যবস্থাপনা আর প্রি এক্লাম্পসিয়ার সাইন সিম্পটম, ঠিক আছে। প্রি এক্লাম্পসিয়ার সাইন সিম্পটম আসবে, আসবে বলতে এমন ভাবে বলতেছি মনে হয় যে প্রশ্ন আমি করবো। ঠিক আছে, আসতে পারে আর কি, আপনারা অন্যভাবে নিয়েন না। তো প্রি এক্লাম্পসিয়ার উপসর্গগুলো কি কি, এক্লাম্পসিয়ার ব্যবস্থাপনা লিখো, ঠিক আছে, এটা আসতে পারে। অথবা এটা ছোট প্রশ্ন আসতে পারে যে প্রি এক্লাম্পসিয়া এক্লাম্পসিয়ার জটিলতা গুলো কি কি। এটা অন্যতম একটা জটিলতা হচ্ছে হেল্প সিনড্রোম, হেল্প সিনড্রোম, হ্যাঁ। ওকে, একটা ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে ম্যাগনেসিয়াম সালফেটের ডোজ লিখুন। ছোট প্রশ্ন হিসেবে ম্যাগনেসিয়াম সালফেটের ডোজ বর্ণনা করুন। এখন এই যে নিচে প্রশ্নটা, এটা গুরুত্ব দিয়ে আমি বলছি না, কিন্তু এই যে প্রশ্নের উত্তরটা দেখেন, ম্যাগনেসিয়াম সালফেট দেওয়ার আগে কি কি চেক করতে হয় বা ক্রাইটেরিয়া গুলো কি কি, ঠিক আছে। তো যদি পরীক্ষায় আসে শুধুমাত্র ম্যাগনেসিয়াম সালফেটের ডোজ বর্ণনা করো, তাহলে প্রশ্নের উত্তরে ধরেন মার্ক হইলো 5, 5 নাম্বার। এই ক্ষেত্রে আপনারা এই যে অংশটা, ম্যাগনেসিয়াম সালফেট একটা লাইফ সেভিং ড্রাগ, যেটা কিনা সিভিয়ার প্রি এক্লাম্পসিয়া অথবা এক্লাম্পসিয়ার ম্যানেজমেন্টের জন্য দেওয়া হয়। ম্যাগনেসিয়াম সালফেট দেওয়ার আগে আমাদের কিছু ক্রাইটেরিয়া চেক করতে হয়, যেমন তার ইউরিন আউটপুট 30 ml/hour বেশি কিনা, রেসপিরেশন 16 বিট/মিনিটের বেশি কিনা, প্যাটেলার জার্ক রিয়াকশন আছে কিনা, এগুলো চেক করে ম্যাগনেসিয়াম সালফেটের ডোজ দিতে হয়। ম্যাগনেসিয়াম সালফেটের ডোজটি নিচে বর্ণনা করা হইলো। এই কথাটুকু যদি শুধু লিখেন, তাহলে আপনার 5-এ 5, মানে একদম 5-এ 5 খাপে খাপ পাবেন। এখানে 1 নাম্বার কমানোর সুযোগ নাই। সুতরাং এই প্রশ্নটা আমি ইম্পর্টেন্স এভাবে লিখে দিচ্ছি না, আলাদা করে আসার সম্ভাবনা নাই, কিন্তু এই অংশগুলো এটার ভিতরে আপনারা ঢুকাবেন, ঠিক আছে। এগুলো হচ্ছে স্ট্র্যাটেজি, পরীক্ষার মধ্যে সুন্দর করে লেখার ভালো মার্কস পাওয়ার কৌশল। আচ্ছা, এই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, গর্ভকালীন সেবার সংজ্ঞা লিখো, বা এটা বলতে কি বোঝা যায়, এর লক্ষ্য বা উদ্দেশ্যগুলো কি কি। এখান থেকে আসতে পারে 4টা বা 5টা লক্ষ্য লিখো বা উদ্দেশ্য লিখো, অথবা আসতে পারে যে স্ট্যান্ডার্ড ভিজিট কি কি, কখন কখন, ঠিক আছে। তাহলে এই প্রশ্নটা পুরোটাই পড়বেন, এখান থেকে যে কোনো একটা অংশ কমন আসবে আশা করি ইনশাল্লাহ। স্ট্যান্ডার্ড ভিজিট আর আইডিয়াল ভিজিট তো আলাদা না? হ্যাঁ, স্ট্যান্ডার্ড ভিজিট হচ্ছে 14টা, ঠিক আছে, আর আইডিয়াল ভিজিট হচ্ছে 8টা, মিনিমাম ভিজিট হচ্ছে 4টা। একটু ভালো করে চেক করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এই যে এন্টিনাটাল কেয়ার, এই পুরোটা প্রশ্ন থেকে কিন্তু অবশ্যই একটা, হ্যাঁ হ্যাঁ
14টা যে আমরা দিব সেটা কি কোন টাইমে দেখতে হবে, কত কত সপ্তাহে দেখতে হবে, ওগুলা কি উল্লেখ করতে হবে? হ্যাঁ, যদি এখন আপনার প্রশ্নের উপর ডিপেন্ড করে, যদি শুধুমাত্র আসলো যে গর্ভকালীন সেবার সংজ্ঞা দাও, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ভিজিট গুলো কখন কখন, তাহলে অবশ্যই আপনার কখন কখন লিখতে হবে। প্রশ্নের ধরনের উপর ভিত্তি করে লিখতে হয়। তো স্ট্যান্ডার্ড ভিজিট যে 14টা, এটা কি আপনাদের জানা আছে? না আপু, জানা নেই। জানা আছে, কিন্তু কোন টাইমে দেখতে হয়, কত সপ্তাহে দেখতে হয়, ওইটা জানা না। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা আমি লিখে আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ভিজিট জি এবং ঠিক আইডিয়াল আছে। ভিজিটের একটা ভিডিও আমার পেজে দেওয়া আছে। আইডিয়াল ভিজিট যে 8টা, স্ট্যান্ডার্ড ভিজিট যে 14টা, এটারও একটা ভিডিও আছে। একটু যদি সময় পান দেখে নিবেন, তাহলে সহজ হবে আর কি। আপু, ঠিক আছে। জি আর আমাদের জি একটু জি জি। মাতৃমৃত্যু, শিশু মৃত্যুর হারটা একটু লিখে দিবেন, আর ব্রিজ প্রেজেন্টেশনের আর কি ম্যানেজমেন্ট আর কি ম্যানুভার, ব্রিজ প্রেজেন্টেশনের ম্যানুভার, ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট। আচ্ছা ঠিক আছে। আর আচ্ছা, এই আজকে যে প্রশ্ন বলার পরেই আমরা একটু দেখে ফেলবো, হ্যাঁ? ঠিক আছে। শর্ট কাম করার নিয়মটা আর কি। আচ্ছা ঠিক আছে। এই যে ট্রু লেবার পেইনের বৈশিষ্ট্যগুলো কি কি পরীক্ষায় আসতে পারে? সম্ভাবনা কম, স্টার মার্ক হচ্ছে একটা, ঠিক আছে? এইটা আসতে পারে প্রথম অ্যান্টিনাটাল ভিজিটে অথবা তৃতীয় অ্যান্টিনাটাল ভিজিটে একজন মিডওয়াইফের করণীয় কি কি। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা মোটামুটি 1 স্টার বা 2 স্টার ডিজার্ভ করে। আমরা আপনারা একটু হাইলাইট করে রাখেন, একটু দেখে যাই, তো অসুবিধা নাই। প্রথম এবং তৃতীয় আসবে, হয়তো প্রথম আসবে অথবা তৃতীয় ভিজিট আসবে যদি আসে পরীক্ষায়। এই হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইমিডিয়েট নিউবর্ন কেয়ার বলতে কি বুঝি, বা নবজাতকের অবিলম্বে যত্নগুলো কি কি। এগুলো কিন্তু এলোমেলো করা যাবে না, উল্টাপাল্টা, যেমন কর্ড কেয়ার আগে দিলেন, নাইট কেয়ার আগে দিলেন, হ্যাঁ, ড্রাই স্টিমুলেশন পরে দিলেন, হবে না। এগুলো ধাপে ধাপে বর্ণনা করতে হবে, ঠিক আছে? আচ্ছা। আপু একটু পাতার আবার দেন, স্ক্রিনশট দিতে পারি না। হুম হুম। এই প্রশ্নটাও একটু ইম্পর্টেন্ট। প্রসবের সময় যে ডেঞ্জার সাইন গুলো কি কি? এই যে অবস্ট্রাক্টেড হয়ে যাওয়া, প্রলং হতে থাকা, শোল্ডার ডিস্টোসিয়া হয়ে যাওয়া, শোল্ডার অ্যারেস্ট হওয়া, হ্যাঁ, হার্টবিট কমে যাওয়া, ফিটাল ডিস্ট্রেস, এগুলো হচ্ছে ডেঞ্জার সাইন। দাও, থাক, তুমি খেতে থাকো, পরে খাবো না আমি। ঠিক আছে, তো চলেন, এই হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হচ্ছে ব্রেস্ট ফিডিং এর পজিশন। এটা আসবে না, পজিশন আসলে সম্ভাবনা আসার কম। ব্রেস্ট ফিডিং এর অ্যাটাচমেন্ট অথবা একসাথে আসতে পারে। পজিশন এবং অ্যাটাচমেন্ট সম্পর্কে লিখো, এবং ব্রেস্ট ফিডিং এর সুবিধাগুলো কি কি। এটা একটা ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে, হয়তো বা প্রশ্নের উত্তর 2 বা 3 থাকতে পারে যদি আসে। হ্যাঁ, ব্রেস্ট ফিডিং এ পজিশন অ্যাটাচমেন্ট বলতে কি বুঝো, এর সুবিধাগুলো কি কি। এরপর হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে প্রসব পরবর্তী রক্তক্ষরণ বা হ্যামোরেজ বলতে আমরা কি বুঝি, হ্যামোরেজের ব্যবস্থাপনা। এই যে দেখেন, এইটুকুই বেশি গুরুত্বপূর্ণ। এটা পরীক্ষায় আসার সম্ভাবনা 90%। পিপিএইচ এর ম্যানেজমেন্ট, কেননা এটা, ধরেন, এটা সবাই জানে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা বেশি কম হয়ে যায়, দিলেই সবাই পারবে, কিন্তু তারপরেও এটা দিবে কেন বলেন তো? কারণ বাংলাদেশে যে সকল মায়ের মৃত্যু হয়, তার 70% মৃত্যুই হয় শুধুমাত্র পিপিএইচ এর কারণে। ঠিক আছে, এই কারণে এই প্রশ্নটা উত্তর জানা জরুরি, ফরজে আইন। ঠিক আছে, এই যে আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখেন, এটা হচ্ছে ইনভলিউশন বলতে কি বোঝা যায়, ইনভলিউশনের ধাপগুলো কি কি। অথবা আসতে পারে সাব ইনভলিউশন বলতে কি বুঝো, হ্যাঁ, কি কি কারণে সাব ইনভলিউশন হয়। তো এই প্রশ্নটা একটুখানি পড়ে আসবেন, এটা মোটামুটি মোটামুটি ইম্পর্টেন্ট, পড়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ, ইনভলিউশন ধাপগুলো একটু বর্ণনা করে বলে দিন। ধাপগুলো বর্ণনা করে দিব। জি আপু। আচ্ছা, আমরা প্রশ্নগুলো আগে বলে নিই, তারপরে আমরা একটু আলোচনা করে ফেলবো এটা নিয়ে, ঠিক আছে?
ওই যে স্তন্যপানের সঠিক সংযোগ বলতে কি বোঝা যায়, এর লক্ষণগুলো কি কি, এটা কিন্তু ব্রেস্ট ফিডিং এ অ্যাটাচমেন্ট বা এটা এই বর্ণনার মধ্যে চলে আসে। এই প্রশ্নটা কিভাবে আলাদা হয়ে গেল আমি জানি না, এটা একসাথে থাকা উচিত ছিল। এনিওয়ে, এই যে দেখেন এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, লো বার্থ ওয়েট বা কম ওজনের নবজাতক বলতে কি বুঝো, এটা ইম্পর্টেন্ট আপু কিন্তু। একটু আগের পেজে যাবেন? দিই নাই। হ্যাঁ, দেখেন দেখেন স্তন্যপানের উপকারিতা, সঠিক সংযোগ বা অ্যাটাচমেন্ট এর লক্ষণগুলো কি কি। এখন শুধুমাত্র যদি অ্যাটাচমেন্ট আসে পরীক্ষায়, তাহলে কিন্তু আপনি লক্ষণগুলো ভিতরে ঢুকাই দিতে পারেন যে কি কি লক্ষণ দেখা দিলে আমরা বুঝবো যে ব্রেস্ট ফিডিং এর অ্যাটাচমেন্ট প্রপারলি হয়েছে। এগুলো হচ্ছে বুদ্ধিমান, যারা বুদ্ধিমতী তাদের লেখার কৌশল, ঠিক আছে। একটি স্বাভাবিক নবজাতকের শারীরিক বৈশিষ্ট্যগুলো কি কি, এটা ইম্পর্টেন্ট আছে, মোটামুটি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো না, তবে জেনে রাখা দরকার। এরপরে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, লো বার্থ ওয়েট বেবি বলতে কি বুঝো, এর ব্যবস্থাপনাগুলা কি কি, এর ব্যবস্থাপনা বর্ণনা করো, ঠিক আছে। লো বার্থ ওয়েট বেবি বলতে কি বোঝা যায়, এর ব্যবস্থাপনা কি, অথবা লো বার্থ ওয়েটের কি কারণগুলো কি কি, কারণগুলো কি। এন্ড মোটামুটি আপনারা লো বার্থ ওয়েট বেবিটা একটু পড়ে রাখবেন, ঠিক আছে। একটু দেন প্লিজ। হয়েছে? জি আপু ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে আমি যেগুলো বলতেছি সেগুলোতে 3 স্টার দিয়ে রাখবেন, 3 স্টার। এটা হচ্ছে বার্থ অ্যাসফিক্সিয়া বলতে কি বুঝো, বার্থ অ্যাসফিক্সিয়া, হ্যাঁ, বার্থ অ্যাসফিক্সিয়ার ম্যানেজমেন্ট কি, ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ, ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বার্থ অ্যাসফিক্সিয়ার সংজ্ঞা দিব আমরা। বার্থ অ্যাসফিক্সিয়া বলতে কি বুঝি, কি কি কারণে হয়, 2-3টা কারণ লিখে তারপর ব্যবস্থাপনা লিখবো, হ্যাঁ। এটাও মোটামুটি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কিন্তু 1 স্টার ডিজার্ভ করে, নট মোর দেন দ্যাট। বুদ্ধিমান টিচাররা যদি প্রশ্ন করতো ঘুরায় ফেরায়, তাইলে এই ধরনের প্রশ্ন করতো। তো ওনারা কিভাবে প্রশ্ন করবে আমার জানা নাই, সম্ভাবনা এই জন্য ওনাদের উপর ভরসা নাই আর কি, পরীক্ষায় আসার সম্ভাবনা কম। তারপরে একটু পড়ে রাখবেন, প্রসবকালীন 5টি বিপদচিহ্ন কি কি, এইটা পরীক্ষায় দিতে পারে, কারণ তারা তো খুব টিপিক্যাল। ওই যে পুরান আমলের 5টা বিপদচিহ্ন যে ছবি দিয়ে সবাই সব জায়গায় জায়গায় স্টিকার মারে রাখতো, হ্যাঁ, ওইখান থেকে এটা দিয়ে বসে রাখবে। তো দিয়ে বসে যদি থাকেই, তাহলে আমি যেন উত্তরটা পারি সেভাবে পড়তে হবে, ঠিক আছে। প্রসবকালীন 5টি বিপদচিহ্ন কি কি, যদি বিপদচিহ্নগুলো থাকে, যদি প্রশ্ন থাকে 2 মার্ক, তাহলে শুধু নামগুলো লিখে দিলেই হবে। যদি প্রশ্ন থাকে 3 মার্ক, তাহলে এক লাইন করে বর্ণনা করে দিবেন, ঠিক আছে। চলেন, প্রশ্নের পরিমাণ বেশি হয়ে যেতেছে, আমি কি অনেক বেশি প্রশ্ন দিচ্ছি মা, অনেকগুলাই তো হয়ে গেছে। আমি চেষ্টা করছিলাম যে 30টা প্রশ্নের উত্তর বেশি দিব না, 20টা থেকে 30টা দিব। আপু লাস্টের পেজটা একটু স্ক্রিনে আনেন। হ্যাঁ, এটাই লাস্টের পেজটা। আপু না আপু, ওই 73-74 এই যে পঁচাত্তর এটা পেজ। এই যে এটা, হ্যাঁ এটা, হ্যাঁ ঠিক আছে। হ্যালো আপু, আমরা আচ্ছা, যারা এবার লেটে আমরা অ্যাড হয়েছি ওদের জন্য একটু পিডিএফ ফাইল দিলে ভালো হতো। দেখেন আপু বাত স্পেশাল একটু এত বর্ণনা করে দিন। এতগুলো প্রশ্নের পিডিএফ দেওয়া, মানে এটা তো আসলে এখনকার বলতে গেলে এই সময়ের জন্য টাফ, তাই না। আমি আপনাদের জন্য প্রশ্নগুলো নিয়ে আসছি যাতে আপনারা একটু পড়ে ফেলতে পারেন। এখন এগুলো ধরে ধরে পিডিএফ বানানো অনেক সময় সাপেক্ষ। রিচ ডেলিভারির সংজ্ঞা দাও, এটা ইম্পর্টেন্ট। আর এটা যেন কি, এটা প্রশ্নটা একজন কেউ জানতে চেয়েছিলেন, ক্লাসের শেষে আমরা একটু পড়ে ফেলবো। ম্যানুভার গুলা কি কি, রিচ ডেলিভারির ম্যানেজমেন্টটা কেমন হবে, হ্যাঁ, ম্যানেজমেন্ট যেটা এটাই ম্যানুভার। আপু তাহলে একটু কয়েকটা কষ্ট ম্যানুভার করে ইউজ করো। সিরিয়াল নাম্বার 1 থেকে একটু ডিসপ্লেটা দেখান, তাহলে আমরা স্ক্রিনশট নিতে পারবো।
আচ্ছা, আপনারা প্রথম থেকেই নেন নাই কেন? আমি তো বলছিলাম যে আপনারা একটু নোট নেন অথবা স্ক্রিনশট নিতে পারেন। আপু আপনাদের প্রথম নিছি থেকেই নেওয়া উচিত ছিল। নিছি আপু 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 আমি আপনি লেট শেষ জয়েন করেন, করছি। শেষ করে তারপরে হচ্ছে আবার প্রথম থেকে দিলে পরে যারা জয়েন্ট হয়েছে তারা নিতে পারবে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে শোল্ডার ডিস্টোসিয়া কাকে বলে? এটার ম্যানেজমেন্ট। যদি ব্রিজ ডেলিভারি আসে তাহলে শোল্ডার ডিস্টোসিয়া আসার সম্ভাবনা 0, অথবা যদি শোল্ডার ডিস্টোসিয়া আসে তাহলে ব্রিজ ডেলিভারি আসার সম্ভাবনা 0। যে কোনো একটা কমপ্লিকেশন দিবে, খুব বেশি দিবে না। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা এবং প্লাসেন্টা প্রিভিয়া এই দুইটার মধ্যে পার্থক্যটা একটু পড়ে ফেলবেন, ঠিক আছে? এই দুইটার পার্থক্যটা পড়ে ফেলবেন। যদিও পার্থক্য আসার সম্ভাবনা কম, কিন্তু লাভ কি, যদি আসে তাহলে দুইটাই পড়া হয়ে যাবে আপনাদের, ঠিক আছে? প্লাসেন্টা প্রিভিয়া এবং অ্যাব্রাপশিয়া প্লাসেন্টার মধ্যে পার্থক্য এটা হচ্ছে স্টার মার্ক 1। এরপর হচ্ছে আমরা এখান থেকে দিব প্রম প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন। এটা একটু ইম্পর্টেন্ট, খুব বেশি না। এটার জটিলতাগুলো কি কি? হ্যাঁ, এটার জটিলতাগুলো কি কি? অল্প একটু। আচ্ছা, এখান থেকে নিচে দেখেন, আপু এইখানে আগে আগে প্লিজ একটু দেখান। আমি আবার দিব, হ্যাঁ, ডোন্ট ওয়ারি, প্রথম থেকে দিব, চেক করে করে নিয়ে নেবেন। মিডওয়াইফের সংজ্ঞাটা ভালো করে একটু পড়ে ফেলবেন। পরীক্ষায় আসার সম্ভাবনা 0, তারপরেও পড়ে ফেলবেন। এইটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, 6 পিলার্স অফ মিডওয়াইফ কি কি? 6টা পিলার কি কি? যদি মার্কস থাকে 2, আপু পার্টনারশিপ, হ্যাঁ, প্রফেশনালিজম, লিডারশিপ, এগুলোই, ডিসিশন মেকিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, হ্যাঁ, এগুলো আপু 6টা আমার পিলার। একটা কথা ছিল। জি বলেন। সেটা হচ্ছে আমি মানে আমাদের যে গতবারে যে কোশ্চেনটা দেখলাম ওখানে দেখলাম যে 6টা প্রশ্নের উত্তর করতে হবে। কোশ্চেন ছিল 13টার মতো, আমাদেরও কি সেম হবে? আচ্ছা, আপনি বোধহয় মিস করছেন। আমি এভাবে বলছিলাম যে এরকম আসতে পারে যে 10টা প্রশ্ন দিল বা 12টা প্রশ্ন দিল, ওখান থেকে 8টা প্রশ্নের উত্তর দিতে হবে, 80 মার্ক। অথবা আসতে পারে ছোট ছোট করে 3টা বা 4টা প্রশ্ন থাকবে, 4টা মিলে একটা নং হবে, বা 3টা মিলে একটা নং হবে, এরকম করে করে আপনাদেরকে 8টা প্রশ্নের উত্তর দিতে হবে। তার মানে হচ্ছে প্রশ্নের পরিমাণ বেড়ে যাবে, ঠিক আছে? যদি 3টা বা 4টা ওকে। করে একসাথে হয়, এভাবে করে হইলে প্রশ্নের পরিমাণ বেড়ে যাবে এবং আপনাদের কষ্ট বেশি হবে, পড়তে হবে বেশি, লিখতে হবে বেশি। হ্যাঁ, এখন পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন যে কোনো ভাবেই আসতে পারে। এরকম হতে পারে যে 6 পিলার্স অফ মিডওয়াইফ কয়টা কয়টা কি কি, এটার সাথে দিয়ে দিল যে ক্যাঙ্গারু মাদার কেয়ার বলতে কি বুঝো, এটা হচ্ছে ক নাম্বার, এটা খ নাম্বার। তারপরে হচ্ছে দিয়ে দিল প্রিমেচিউর রাপচার অফ মেমরি, জটিলতা কি, এটা হচ্ছে এক্সাম্পল, ফর এক্সাম্পল বলছি, হ্যাঁ। এটা হচ্ছে গ নাম্বার। এই 3টা প্রশ্ন মিলে হয়ে গেল একটা নং। এক নং এর মধ্যে 3টা প্রশ্ন। তার মানে আপনি যদি এক নং আনসার করতে চান তাহলে 3টা প্রশ্নই আপনাকে পারতে হবে। তো এইভাবে করে আসার সম্ভাবনা কম। আমরা এক্সপেক্ট করি যে একটা প্রশ্ন এইভাবেই দিবে। 93 নাম্বার প্রশ্ন যেটা, এটা পুরোটা মনে করেন একটা নং, এক নং। 96 নাম্বার প্রশ্ন পুরোটা মিলে একটা। তো আপনি এটা দিলেন 10 নাম্বার, এটা দিলেন 10 নাম্বার, এরকম করেও আসতে পারে, ঠিক আছে? যেহেতু পরীক্ষা মাত্র হয়েছে একবার, এখন এইবার যে তারা প্যাটার্ন সেম রাখবে নাকি রাখবে না, একটু চেঞ্জ করবে, এটা বলা যাচ্ছে না। তো আমরা একটু মাথায় রাখি যে কোনো ভাবে আসতে পারে, যাতে আমরা পরীক্ষার হলে গিয়ে ঘাবড়ে না যাই। হ্যাঁ, সরি। চলেন আমরা পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন হচ্ছে এখান থেকে, ইপিআই এর টিকা কয়টা? পরীক্ষায় আপু এটার আগের বর্ণনা পৃষ্ঠা আসার সম্ভাবনা, আপু পরীক্ষায় আসার সম্ভাবনা, বর্ণনা আসবে না। আসলে শুধুমাত্র নামগুলো আসবে, শুধু নামগুলো দিয়ে দিবেন। দিব বাবা, একটু দিব, হ্যাঁ, একটু অপেক্ষা করতে হবে, ঠিক আছে? ইপিআই টিকা কোথাও লেখা আছে 10টা, কোথাও 9টা। না, এটা কেন? 10টাই। 6টা রোগের জন্য 10টা টিকা। হ্যাঁ, 10টা টিকা, ওকে। 60টা রোগের জন্য 10টা টিকা না? 6টা রোগের জন্য 10টা টিকা নতুন করে অ্যাড হয়েছে, কিন্তু সেগুলো আমরা বলবো না। এই আপু ওটা হচ্ছে লিখে দিতে মোটামুটি পারেন? আপনাদের প্রশ্ন।
আপু ওটা কি আমি নিচে লিখে জি দিতে পারি যে গত সেপ্টেম্বরে এই ওই যে হ্যাঁ, হ্যাঁ লিখতে পারেন, লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি মনে হয় একটু দেই আগে থেকে, প্রথম পেজ থেকে আপনারা একটু, যারা যারা স্ক্রিনশট নিতে পারেন নাই তারা একটু স্ক্রিনশট গুলা নিয়ে নেন। রেডি? একটু স্ক্রিনশট গুলা নিয়ে নেন, তারপরে আমরা দুইটা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করবো। ডিসক্রিপশন একটা জিনিস কি ছিল ভুলে গেছি তো আমি, বলছিলাম যে একটু আপু একটু আলোচনা করে শোল্ডার দিব। ডিস্টোসিয়াটা আপু শোল্ডার ডিস্টোসিয়াটা একটু বলে দিয়েন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আপনারা একটু স্ক্রিনশট নিচ্ছেন কিনা? জি আপু নিয়েছি। যারা একটু লেটে জয়েন করেছেন তারা সবাই স্ক্রিনশট গুলা নিয়ে নেন। দেখেন, এই প্রশ্ন যেগুলোতে আমি আসলে ধরেন হাইলাইট করি নাই, হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিস জানা কিন্তু একজন মিডওয়াইফের জন্য ইম্পর্টেন্ট। শুধু পরীক্ষার জন্য আমরা এখন পড়ছি, কিন্তু পরীক্ষা শেষ হইলেও আমি আপনাদের কাছে এক্সপেক্ট করব যে এই জিনিসগুলো আপনারা জেনে রাখবেন। জেস্টেশনাল ডায়াবেটিস বলতে কি বুঝো, মাসিক আপু নিয়মিতকরণ, প্রত্যেকটা জিনিস। আমাদের কোশ্চেন কি জি এরকম আপু। মুখস্থ করে কি মানে মনে হার্ড হয় মানে? এখন পরীক্ষা তো ভাই একবারই হয়েছে, ওই সময় খুব বেশি হার্ড করে নাই, প্রথমবারের মতো হয়েছিল রিটেন। হ্যাঁ, এখন এবারও মনে হচ্ছে না খুব হার্ড হবে, হ্যাঁ, কারণ মিডওয়াইফের সংখ্যাও তো কম, মানে কম নিবে আর কি, অত বেশি নিবে না। তো হার্ড করে লাভ কি, সবাইকে তো নিতেই হবে। এই ছিল প্রশ্ন, এটা হচ্ছে আপনাদের সাজেশন। তো চলেন আমরা আজকে একটু দুইটা আপু প্রশ্ন শেষেরটা নিয়ে একটু স্ক্রিনশট দিতে আলোচনা পারি করি। নাই? আপু শেষেরটা স্ক্রিনশট দিতে পারি নাই শেষেরটা। হ্যাঁ, আমি তো কেটে দিচ্ছি। যারা যারা নিছেন তারা একটু গ্রুপে দিয়ে দেন, ওটা কেটে দিচ্ছি, তো ওটা হাইলাইটও করি নাই, মানে সেভ করি নাই আর কি। শেষের আপু প্রশ্নটা ছিল ওই যে সিক্স সিক্স পিলার্স। হ্যাঁ আপু, বলেন। বলছি কি আমাদের সময়টা কিভাবে আমরা মেনটেন করব, বা আমাদের প্রথমে প্রস্তুতিটা কেমন ভাবে আমরা পরীক্ষা মানে মানে হলে যে কিভাবে কাজ করব, মানে মানে দ্রুত কাজ করা যাবে বা লেখা যাবে, এই ধরনের যদি কোনো একটা ক্লাস দিত আমাদের বা বুঝায় বলতো কেউ ক্লাসের ফাঁকে, তো ভালো হতো। আচ্ছা, এটা হচ্ছে আপনার একদম টাইম ম্যানেজমেন্ট নিয়ে, এবং কিভাবে লেখাটা শুরু করবেন, কোন পোর্শনটা আগে লিখলে ভালো হবে, এগুলো নিয়ে, তাই না? তো ওটা নিয়ে আমি ইনশাল্লাহ পার্সোনালি একটা লাইভ করবো, ওটা ক্লাসের মধ্যে দরকার নাই, চেষ্টা করবো না একটা ওকে। লাইভ করার। আমি একটু আপু ডিটেলটা চেক করে নিই। আমাদের হ্যাঁ, খাতা কতক্ষণ আগে দেয়, মানে কোশ্চেনের কতক্ষণ আগে খাতা দেয়? কিছুদিন আগে যাওয়ার কথা। জি আপু গতবার হচ্ছে কিছুক্ষণ মানে 15 মিনিট আগেই হচ্ছে খাতা দিছে আপু। খাতা দিয়ে সবাই যে হ্যাঁ, যার মতো করে ফিল আপ করছে। তারপরে হচ্ছে টাইম হয়েছে, তারপরে হচ্ছে ওরা কোশ্চিন দিছে। কোশ্চিন দেওয়ার পরে সবাই যে যার মতো করে লেখা শুরু করছে আর কি। হ্যাঁ, এরকমই হয় নর্মালি। আমরা তো আগে যেরকম পরীক্ষা দিচ্ছি ওরকমই হবে, 15 মিনিট আগে, আধা ঘন্টা আগে হলে যেতে হবে। তারপরে হচ্ছে 20 মিনিটের মধ্যে টিচাররা হলে ঢুকে যাবে। হ্যাঁ, আর হচ্ছে বিষয় কোডটা তার আপু পরে লিখতে বলে, মানে যে যেটাতে হচ্ছে বিষয় কোডটা পরে মানে কোশ্চিন দেওয়ার পরে লিখতে বলে আপু। আচ্ছা আচ্ছা, আমি তোমার বইটা কিছু পাচ্ছি না রে। আমি শোল্ডার ডিস্টোসিয়া নিয়ে একটু আলোচনা করতে চাইলাম। আচ্ছা, এই যে পেয়ে গেছি, রিটেন বুক, পিএসসি। কত নাম্বার প্রশ্ন ছিল শোল্ডার ডিস্টোসিয়াটা? খুঁজে পেতে যেন সহজ হয় আর কি। 85 নাম্বার শোল্ডার ডিস্ট্রিকশন। 85 না? আচ্ছা, আমি আশা করি যে স্ক্রিন দেখা যাচ্ছে। আমি একটু দ্রুত যাই যাতে আমি সহজে পেতে পারি, পরে বড় করব। 85 নাম্বার।
ব্রিজ ডেলিভারির কথা একজন বলছিল না? ব্রিজ তো বাতা স্পেশিয়া এটা একটু বর্ণনা করে দিন। কোনটা? বাতা স্পেশিয়া। বার্থেস্পেক্সিয়া, ও আচ্ছা, হ্যাঁ এই তিনটার কথা বলছিলেন। বার্থেস্পেক্সিয়া, শোল্ডার ডিস্টোসিয়া, ব্রিজ। আচ্ছা ওকে, চেষ্টা করি, লেটস সি। স্ট্যান্ডার্ড ভিজিটর এটা নলেজ, দক্ষতা, ক্রিটিক্যাল থিঙ্কিং, ডিসিশন মেকিং, এই ছয়টা হচ্ছে 6 পিলার্স। হ্যাঁ, এই যে আমরা মনে হয় শোল্ডার ডিস্টোসিয়া পেয়েছি। চলেন, শোল্ডার ডিস্টোসিয়া তাহলে কি আমরা একটু দেখে নিই। শোল্ডার ডিস্টোসিয়া হচ্ছে একটা প্রসবকালীন জটিলতা যেখানে শিশুর মাথা, আপু এই স্ক্রিনটা একটু বড় করলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ একটু সময় নিচ্ছি। হ্যাঁ, দেখা যাচ্ছে? না আপু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। দেখা যাওয়ার তো কথা। হ্যাঁ আপু, এখন দেখা যাচ্ছে। আপু এই যে এখন যাচ্ছে। আমার আপু শোল্ডার ডিস্টোসিয়া বিচ ডেলিভারি এটা কি পিডিএফটা দেওয়া যাবে? আপনারা একটু কষ্ট করে একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, কারণ আমার জন্য আলাদা করে এখন টাইম বের করা তো কঠিন, এই জন্য আর কি। একটু সম্ভব হলে একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। ঠিক আছে আপু, সমস্যা নাই। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? জি আপু, যাচ্ছে। আচ্ছা, তো শোল্ডার ডিস্টোসিয়া হচ্ছে একটা জটিলতা যেখানে শিশুর মাথা বের হওয়ার পর উভয় কাঁধ বা মায়ের পেলভিসে আটকে যায় এবং স্বাভাবিকভাবে বাকি শরীর বের হতে হয়, যেটার কারণে সাহায্যের নয় এই যে অবস্থাটা তৈরি হয়, এটার নাম হচ্ছে শোল্ডার ডিস্টোসিয়া। তো আমরা কথাটা যেভাবে বললাম ঠিক সেভাবেই যদি পরীক্ষায় লিখি, এতে করে কোনো অসুবিধা হবে না। শোল্ডার ডিস্টোসিয়া হচ্ছে প্রসবকালীন একটা জটিলতা যেখানে মাথা বের হওয়ার পর শিশুর শোল্ডার বা কাঁধ কি হয়, মায়ের পেলভিসে আটকে যায় এবং স্বাভাবিকভাবে বাকি শরীরটা বের হতে পারে না, যেখানে সাহায্যের প্রয়োজন হয়। এই অবস্থাকে বলে শোল্ডার ডিস্টোসিয়া। আচ্ছা, এটার প্রধান ঝুঁকিপূর্ণ কারণগুলো কি কি? এটা যদি কারণগুলো নাও আসে আপনারা লিখতে পারেন, পরীক্ষায় লিখে ফেলবেন যে সাধারণত বেবি যদি ম্যাক্রোসোমিক হয়, মায়ের যদি ডায়াবেটিস বা ওবেসিটি থাকে, সেকেন্ড স্টেজ যদি প্রলং হয়, এই সমস্ত কারণে শোল্ডার ডিস্টোসিয়া হতে পারে। শোল্ডার ডিস্টোসিয়ার ম্যানোভার গুলো কি কি? আপনারা যদি ম্যানোভার গুলো আলাদা আলাদা করে না দিতে চান, সহজে মনে রাখার জন্য একটা পদ্ধতি হচ্ছে হেল্প ম্যানোভার। শোল্ডার ডিস্টোসিয়া ম্যানেজ করার অন্যতম একটা টেকনিক হচ্ছে হেল্পার, যা মনে রাখতে এবং দ্রুততম সময়ে ম্যানেজ করতে সহায়তা করে, যেমন HELPER, হেল্পার, হেল্পার ম্যানোভার। তাহলে এইচ দিয়ে কি? এইচ হচ্ছে কল ফর হেল্প। আমরা কি করব? প্রথমে হেল্পের জন্য কল করব। তারপর হচ্ছে ই দিয়ে হচ্ছে ইভালুয়েট ফর ইপিসিওটমি, অর্থাৎ যদি শোল্ডার ডিস্টোসিয়া হয় তাহলে মাকে ওয়াইডলি আমরা মেডিওলেটারাল ইপিসিওটমি দিয়ে থাকি, হয়তো ওয়ান সাইড অথবা বোথ সাইড। এরপর হচ্ছে লেগস এলিভেটেড, এল দিয়ে হচ্ছে লেগস এলিভেটেড, যেটাকে বলা হচ্ছে ম্যাক্রোভার্স ম্যানোভার। এটা হচ্ছে মায়ের দুই পা একদম ওয়াইডলি বুকের দিকে মিশিয়ে ফেলা, এটাকে বলে ম্যাক্রোভার্স ম্যানোভার। একটা মেয়ে আমাকে শোল্ডার ম্যানেজমেন্ট লিখে পাঠাইছে, তো সে হচ্ছে ম্যাক্রোভার্ট এভাবেই লিখছে কথাটা, MSC এর আরো। তো দেখলাম যে বানানগুলো ভুল, মানে ক্লাসে যে ম্যাডামরা উচ্চারণ করতো যেভাবে
সে ওভাবেই লিখছে, বানান ভুল হলে কিন্তু আপনার উত্তর কাটা যাবে বা মার্কস পাবেন না, ঠিক আছে? ম্যাক্রোভার্স ম্যানুভার বা এমসি রবার্টস বলি, হ্যাঁ ম্যানুভার, এটা হচ্ছে লেগস কিভাবে এলিভেট করতে হয়। এই যে পদ্ধতিটা, এটাকে একটু দেখেন, এই যে দেখেন, এই পদ্ধতিটা হচ্ছে মায়ের দুই হাঁটু বুকের দিকে ভাঁজ করে পা উঁচু করে রাখা হয়। এতে করে পেলভিসের যে পথ আছে, প্রবেশ পথ, এটা অনেক বেশি ওয়াইড হয়, প্রশস্ত হয়, এবং শিশুর কাঁধ অটোমেটিক্যালি কি হয়, মুক্ত হয়ে যায়। তো ম্যাক্সিমাম শোল্ডার ডিস্টোসিয়া ম্যাক্রোভার্স ম্যানুভার দিয়েই আসলে ঠিক হয়ে যায়। এই হচ্ছে ম্যাক্রোভার্স ম্যানুভার অথবা এমসি রবার্টস ম্যানুভার। যেটা কোনটা বলেন তো? এই যে লেগস এলিভেটেড হেল্পার, এল দিয়ে লেগস এলিভেটেড, বা এটাকে বলা হচ্ছে ম্যাক্রোভার্স ম্যানুভার, ঠিক আছে? তারপর হচ্ছে পি, পি দিয়ে হচ্ছে প্রেসার, সুপ্রা পিউবিক প্রেসার, এক্সটার্নাল সুপ্রা পিউবিক প্রেসার। এটা হচ্ছে পিউবিসের ঠিক উপরে হাতের তালু দিয়ে প্রেসার ক্রিয়েট করা। এই যে দেখেন সুপ্রা পিউবিক প্রেসার, দেখেন এখানে মায়ের পিউবিক হাড়ের উপরে হাত দিয়ে চাপ দিতে হয়। এতে করে শিশুর সামনের কাঁধ, মানে যেই কাঁধটা সামনের দিকে আছে, এটা চাপ লাগলে বের হয়ে আসে এবং পরের কাঁধটা ইজিলি বের হয়ে আসে। এটাকে বলে সুপ্রা পিউবিক প্রেসার। এটা কিন্তু তলপেটের মধ্যে চাপাচাপি করে কোনো লাভ হবে না, একদম পিউবিসের উপরে বোনের মধ্যে দিতে হবে, হাড়ের মধ্যে দিতে হবে প্রেসারটা, ঠিক আছে? এরপর দেখেন এন্টার ম্যানুভার, এটাকে বলে রুবিন 1 এবং রুবিন 2 বা উড স্ক্রিউ মেথড। দেখেন চলেন আমরা একটু দেখি। ই দিয়ে হচ্ছে এন্টার ম্যানুভার। এন্টার ম্যানুভার কি কি বলেন? রুবিন 1 and 2 বা রিভার্স উড স্ক্রিউ, এই তিনটা পদ্ধতি মিলে হচ্ছে এন্টার ম্যানুভার। চলেন আমরা একটু দেখি। এই যে স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? ভুলে যায়েন না, কঠিন মনে হইলে এত কঠিন করে লেখার দরকার নাই। এই যে আমি যে উচ্চারণ করতেছি এগুলো মনে রাখাই মোটামুটি কঠিন, বহুদিন পর্যন্ত আমাদের নিজেদের মনে থাকে নাই, এখন পড়াইতে পড়াইতে মনে পড়ে। তো উডস কক্সক্রিউ ম্যানুভার, আর এটা হচ্ছে রুবিনস ম্যানুভার, গাস্কিন ম্যানুভার, এই তিনটা ম্যানুভার মিলে হচ্ছে এন্টার ম্যানুভার। বুঝতে পারছেন? দেখেন উডস কক্সক্রিউ ম্যানুভার কোনটা? এটা হচ্ছে শিশুর পিছনের কাঁধ ঘুরায়া সামনের দিকে নিয়ে আসা। এই যে ঘুরানোর মাধ্যমে কোনো কিছু আমরা হাতের চুড়ি বলেন বা কোনো একটা কিছু আটকে গেলে ঘুরায় ঘুরায় বের করি না, এটা হচ্ছে কক্সক্রিউ ম্যানুভার। হ্যাঁ, স্ক্রু লাগাই না আমরা কাঠের মধ্যে, যে পেরেক ঢুকাই। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি আপু, বোঝা যাচ্ছে। তো আমরা উডস কক্সক্রু মানে কি, কাঠের মধ্যে যে আমরা পেরেক ঢুকাই ঘুরাইয়া ঘুরাইয়া, ঠিক এই পদ্ধতিটার নাম হচ্ছে উডস কক্সক্রু ম্যানুভার। তার মানে হচ্ছে বাচ্চাটাকে পুরোপুরি ঘুরায় নিয়ে আসা, পিছনের কাঁধকে সামনের দিকে নিয়ে আসার চেষ্টা করা। এই যে ঘূর্ণন, এটাকে বলা হচ্ছে উডস কক্সক্রু ম্যানুভার। আর এটা হচ্ছে রুবিনস ম্যানুভার, এটা হচ্ছে রুবিন 1, গাস্কিন ম্যানুভার, রুবিনস 2। দেখেন রুবিনস ম্যানুভার শিশুর সামনের কাঁধের পেছনে হাত দিয়ে হালকা চাপ প্রয়োগ করে কাঁধটিকে ঘুরিয়ে বের করার চেষ্টা করা। ধরেন বাঁকা হয়ে যদি লেগে থাকে, শোল্ডার যদি বাঁকা হয়ে আটকে গিয়ে থাকে, তাহলে কি করব? পিছন দিক থেকে হালকা চাপ প্রয়োগ করে কাঁধটাকে কি করব? ঘুরায় নিয়ে আসার চেষ্টা করব। এটা হচ্ছে রুবিন 1। আরেকটা হচ্ছে গাস্কিন ম্যানুভার। দেখেন মাকে হাঁটু আর হাতের উপর অল 4 পজিশনে রেখে দেওয়া, মানে ওই যে আমরা বলি না নি চেস্ট পজিশন, যখন কর্ড প্রলাপস হয়, নি চেস্ট পজিশন হয়, ওটা হচ্ছে গাস্কিন ম্যানুভার বা অল 4 পজিশন বলি আমরা, ঠিক আছে? এরপর হচ্ছে রিমুভ দ্য পোস্টেরিয়র আর্ম। চলেন দেখি রিমুভ দ্য পোস্টেরিয়র আর্ম কিভাবে। এটা দেখেন শিশুর পিছনের হাত বের করে নিয়ে আসা, যাতে কাঁধের আকারটা, ধরুন মানে হাতটা যদি কাঁধের সাথেই থাকে, পাশাপাশি থাকে, তাহলে কাঁধ আরো বেশি চওড়া লাগবে। যদি কোনোভাবে পিছনের হাতটা ঘুরে আমরা ডেলিভারি করতে পারি, তাহলে কাঁধের পজিশনটা বা ওয়াইডনেসটা কিছুটা কমে যায়। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ডেলিভার দ্য পোস্টেরিয়র আর্ম। দেখেন তাহলে ই দিয়ে কি, আর দিয়ে কি, রিমুভ দ্য পোস্টেরিয়র আর্ম। এই হেল্পার যদি মনে রাখেন এবং এইগুলো যদি ঠিকঠাক লিখতে পারেন, তাহলেই কিন্তু উত্তর হয়ে যাবে, মনে রাখার জন্য আর কি। এরপর আরেকটা আর দিয়ে কি, রোল আউট দ্য
মাদার অন হার হ্যান্ডস এন্ড নিজ, যেটা গাস্কিন, আমরা একবার এটা অলরেডি বলে ফেলছি। আর এটা হচ্ছে জাভানিলি মেথড, এটা হচ্ছে শোল্ডারটাকে ভালো করে ধাক্কা দিয়ে ভিতরের দিকে দিয়ে দেওয়া, হ্যাঁ, তারপরে সিজারের জন্য ব্যবস্থা করা, এটা হচ্ছে জাভানিলি, এটা না দিলেও চলবে। আমরা মোটামুটি হেল্পার যদি মনে রাখি তাহলেই আমাদের হয়ে যাবে। আপু আমার একটা কোয়েশ্চেন আছে। লিখবো? জি আপু, আমরা এই যে হেল্পার জি দিয়ে কি ম্যানেজমেন্টটা সুন্দর করে লিখতে পারবো? এই যে হেল্পারের মানে যে আমাদের অ্যাব্রিভিয়েশন এগুলো দিয়েই। হ্যাঁ হ্যাঁ, লিখতে পারবেন। এভাবেই লিখবেন যে শোল্ডার ডিস্টোসিয়া ম্যানেজ করার অন্যতম একটি টেকনিক হচ্ছে হেল্পার, যা মনে রাখতে আমাদের দ্রুততম সময়ে ম্যানেজ করতে সহায়তা করে। H স্ট্যান্ডস ফর কল ফর হেল্প। তারপরে এবার ইয়ে দিবেন, একটু বর্ণনা দিবেন। আমরা প্রথমে শোল্ডার ডিস্টোসিয়া হওয়ার পসিবিলিটি আছে এরকম দেখেই আমরা হেল্পের জন্য ডাকবো। ইভালুয়েট ফর ইপিসিওটমি, ইপিসিওটমি কনসিডার করতে হবে, একটু করে বর্ণনা দিবেন। এভাবে প্রত্যেকটা দিয়ে দিয়ে একটা করে বর্ণনা করে দিবেন, ঠিক আছে? ওই যে আমি এইখানে যেরকম লিখে দিলাম, এই যে যেমন এমসি রবার্ট ম্যানোভার পদ্ধতিটা একটু লিখে দেবেন, যেমন মায়ের দুই হাঁটু বুকের দিকে ভাঁজ করে পা উঁচু করা, এটাকে বলা হচ্ছে ম্যাক্রোভার্স ম্যানোভার, বা এলিভেট দ্য লেগস, এই যে লেগস এলিভেটেড, ঠিক আছে? এইভাবে আর আপু কি। অ্যাব্রিভিয়েশন যেগুলো আছে ওগুলো তো ইংলিশে লিখতে পারবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা পুরোপুরি ইংরেজিতে লিখতে পারবেন, এটা অসুবিধা হবে না। ঠিক আছে। এই যে এই অংশটুকু ইংরেজিতে লিখতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো ঠিক আছে, আমরা একটু দেখি ব্রিজের কথা। আপনারা বলছিলেন যে ব্রিজ ডেলিভারিটা নিয়ে একটু পড়ার জন্য, হ্যাঁ? এই যে ব্রিজ, আশা করি দেখা যাচ্ছে। ব্রিজ ডেলিভারি বলতে বোঝায় এমন একটা প্রসব প্রক্রিয়া যেখানে শিশুর নিম্নাংশ হতে পারে পা, বাটক, হাঁটু, মাথার পরিবর্তে এই জিনিসগুলোর উপস্থিতি যখন জরায়ুর মুখে দেখা যায়, সেটাকে বলা হচ্ছে ব্রিজ প্রেজেন্টেশন। আরেকবার দেখেন, ব্রিজ ডেলিভারি বলতে এমন এক প্রসবকে বোঝায় যেখানে শিশুর নিম্নাংশ মাথার পরিবর্তে জরায়ুর মুখ, সাধারণত বাচ্চার মাথার প্রথমে বের হয়, কিন্তু ব্রিজ প্রেজেন্টেশন হয় কি মাথার পরিবর্তে নিতম্ব, পা বা হাঁটু আগে থাকে। সাধারণত শিশুর মাথা আগে বের হওয়ার কথা এবং তাকে সেফালিক প্রেজেন্টেশন বলে। তাহলে এই যে যদি মাথার পরিবর্তে অন্য কোনো প্রেজেন্টিং পার্ট থাকে, যেমন নিতম্ব, পা বা হাঁটু, এরকম হলে তাকে বলা হচ্ছে ব্রিজ প্রেজেন্টেশন। ব্রিজ প্রেজেন্টেশন সাধারণত হচ্ছে দুই প্রকার, একটা কমপ্লিট, একটা ইনকমপ্লিট ব্রিজ। তো কমপ্লিট ব্রিজ কোনটা? ইনকমপ্লিট যেটা, এটা হচ্ছে ফ্রাঙ্ক ব্রিজ অথবা ফুটলিং ব্রিজ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আপু 3 প্রকার না? বলছি না আপু, ব্রিজ প্রেজেন্টেশন 3 প্রকার না আপু? ফুল ব্রিজ এটাই বলতে যাচ্ছি। এটা পরীক্ষায় যদি আপনারা যে 3 প্রকার একসাথে দিতে চান, যেমন কমপ্লিট, ফ্রাঙ্ক ব্রিজ, ফুটলিং ব্রিজ, এরকম দিতে পারেন, অথবা এইভাবেও দিতে পারেন যে কমপ্লিট ব্রিজ, ইনকমপ্লিট ব্রিজ। ইনকমপ্লিট আবার দুই রকমের, একটা ফ্রাঙ্ক ব্রিজ, একটা ফুটলিং ব্রিজ। এভাবেও দিতে পারেন, অথবা তিনটা একসাথে দিতে পারেন, যে কমপ্লিট, ফ্রাঙ্ক, ফুটলিং, ঠিক আছে? বোঝা গেল? জি আপু। আচ্ছা আচ্ছা, যেখানে নিতম্ব নিচের দিকে থাকে, দুই পা নিতম্বের দুই পাশে থাকে, হাঁটু ভাঁজ করা থাকে, এটা হচ্ছে কমপ্লিট ব্রিজ। কমপ্লিট ব্রিজের ডেলিভারি করানো অত্যন্ত মজা। সব থেকে বেশি হচ্ছে ফ্রাঙ্ক ব্রিজ, যেখানে শিশুর নিতম্ব নিচের দিকে থাকে, দুই পা উপরের দিকে থাকে, তারপর হাঁটুতে ভাঁজ হয়ে থাকে, এটা বেশি ইজি। কিন্তু যেটা ফুটলিং ব্রিজ কিন্তু ডেলিভারি করানো যায় না, হ্যাঁ? শিশুর একটা পা বা দুই পা প্রথমে বের হয়ে আসে। ফুটলিং ব্রিজ হলে একটা পা যদি বের হয়ে আসে এবং আরেক পা আটকে যায়, এই সমস্ত কেসগুলো একটু জটিল হয়। চলেন আমরা মেনুবার গুলা একটু দেখি, ব্রিজ ডেলিভারির মেনুবার গুলা কি কি। প্রথম বা প্রধান যে মেনুবার গুলো আছে, এর মধ্যে অন্যতম একটা হচ্ছে পিনার্ডস মেনুবার। ফুটলিং ব্রিজ বা ইনকমপ্লিট ব্রিজ ডেলিভারিতে প্রয়োগ করা হয়। কি হয়? ফুটলিং ব্রিজ বা ইনকমপ্লিট ব্রিজের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, এটা হচ্ছে পিনার্ডস মেনুবার। পদ্ধতিটা কিরকম হয়?
2 আঙ্গুল দিয়ে শিশুর হাঁটু বা পায়ের পাতা ভাঁজ করে নিতম্বের দিকে নির্দেশ করা হয় যাতে নিতম্ব প্রথমে বের হয়। এখন এটা তো আসলে মুখে বর্ণনা করাটা একটু টাফ, এটা আঙ্গুলে বা হাতে দেখায় দিতে হয়। তো যতটুকু আপনাদেরকে বোঝানো যায় বলে আমরা কি করি, যখন ভাঁজগুলো থাকে না হাঁটুর মধ্যে, পায়ের পাতার যে ভাঁজগুলো, সেগুলো কি করি আমরা বাটকের দিকে ঘুরায় ঘুরায় নিয়ে আসি। 2 আঙ্গুল দিয়ে শিশুর হাঁটু বা পায়ের পাতা ভাঁজ করে নিতম্বের দিকে নির্দেশ করা হয় যাতে নিতম্ব মানে হচ্ছে বাটক, হ্যাঁ, বাটকটা যাতে আগে বের হয়। এরপর হচ্ছে লবসেট ম্যানুভার। করে মনে রাখার দরকার নাই, পরীক্ষায় আসলে আপাতত আমরা এভাবে পিনার্স ম্যানুভার করবো। লবসেট ম্যানুভার যেখানে শিশুর হাত দুটো মুক্ত করা হয়। হাত, আমরা যে পা দুইটা যখন ডেলিভারি করাই ফেললাম তখন হাতগুলো আটকে থাকলো না, তখন লবসেট ম্যানুভারের মাধ্যমে আমরা বাচ্চার হাতগুলো ডেলিভারি করি। শিশু শরীরকে সামান্য ঘুরিয়ে প্রথমে একটা হাত বের করা হয়, তারপর উল্টা দিকে ঘুরে আরেকটা হাত বের করা হয়। এটা হচ্ছে লবসেটস ম্যানুভার। এরপর হচ্ছে মরিসাউস মেলিভিয়েট ম্যানুভার। এটা হচ্ছে ধরেন পাও বের হইলো, হাতও বের হইলো, বাকি থাকলো শিশুর মাথা। ঠিক আছে, মাথাটা কি করি আমরা ঝুলাই দিই অনেক সময়, হ্যাঁ, ঝুলায় দেওয়াটা একটা পদ্ধতি, কিন্তু এটা এখন আর বেশ ওয়াইডলি আর ইউজ করা হয় না। এখন আমরা কি করি, একটা হাত দিয়ে শিশুর যে পুরো বডিটা একটা হাতের উপর রাখি, রেখে অন্য হাত দিয়ে শিশুর চোয়ালে, দেখেন যে হাত দিয়ে শরীরের উপর ধরলাম ওই হাতের যে আমাদের 2 আঙ্গুল ইন্ডেক্স এবং মিডল ফিঙ্গার দিয়ে শিশুর চোয়ালের নিচে মাথাকে সাপোর্ট দেওয়া, একটা চিন, হ্যাঁ, মুখের মধ্যে দেওয়া, আর অন্য হাত দিয়ে উপর দিয়ে সাপোর্ট দেওয়া, মাথাটাকে সাপোর্ট দেওয়া, এভাবে ধীরে ধীরে টেনে বের করে নিয়ে আসা। এটার নাম হচ্ছে মরিসাউস মেলিভিয়েট ম্যানুভার। এখন এই বানান ভালো করে মনে রাখবেন, মরিসাউস মেলিভিয়েট ম্যানুভার। বানান যদি ভুল করেন মার্কস কিন্তু কমে যাবে। বাংলা ইংলিশ দুইটা কি দিব? জি আপু, লেখাটা বাংলাতে লিখতে পারেন, সাথে ইংলিশটা দিয়ে দিব। বাংলাতে লিখতে পারেন। যদি বানান ইংরেজিতে লিখলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, বাংলা লেখাই ভালো। আমি বলবো যেরকম লিখবেন, লবসেটের ম্যানুভার, মরিসাউস মেলিভিয়েট ম্যানুভার, এভাবে লিখবেন। এরপর হচ্ছে ব্রাক্ট ম্যানুভার। ব্রাক্ট ম্যানুভার হচ্ছে এই যে বাটক বের হওয়ার পরে পুরো শরীরকে পেটের দিকে টেনে উল্টা দিকে পেটের দিকে দিলে এটাকে বলা হয় ব্রাক্ট ম্যানুভার। আমি জানি না আপনারা বুঝতেছেন কিনা, আমার তো চোখে ভাসতেছে। পুরো শরীরটাকে কি করি আমরা উল্টায় পেটের দিকে নিয়ে যাই। আপু বলেন। এই কি পুরাটা দিবেন? আমি স্ক্রিনশট নিতে পারি নাই, মানে ম্যানুভারটা আর কি স্ক্রিনশট নিব আর কি। আপনাদের কথা অনেক কেটে কেটে আসতেছে, আমি বুঝতেছি না। আপু স্ক্রিনশট নিতে পারি না আর কি, একটু স্ক্রিনশট নিব তো এই জন্য আর কি একটু দিতেন আর কি, আগে থেকে টানা আর কি। স্ক্রিনশট নিবেন তাই? হ্যাঁ হ্যাঁ, এই যে স্ক্রিনশট নেন, এই যে প্রথমটা, তারপরে হচ্ছে এই ম্যানুভার, লবসেট ম্যানুভার, মরিসাউস মেলিভিয়েট ম্যানুভার, ব্রাক্ট ম্যানুভার। এই হচ্ছে মোটামুটি 3টা ম্যানুভার হচ্ছে ডেলিভারির জন্য হয়। একটা পিনার্স ম্যানুভার, লবসেট ম্যানুভার, মরিসাউস মেলিভিয়েট ম্যানুভার। একটা হাত, একটা পা, একটা হাত, আর একটা হচ্ছে মাথা। এই 3টা ম্যানুভার দেওয়ার পরে মাথাটা ডেলিভারি করার জন্য ব্রাক্ট ম্যানুভারও আছে, ওটা মাথায় ডেলিভারি করার জন্য। ঠিক আছে, মোটামুটি এটুকু দিলেই হয়ে যাবে পরীক্ষায়। আপু আমার না কারেন্ট চলে গেছিল। জি আপু, স্ক্রিনশট দিতে পারে না, একটু সোল রেজিস্ট্রেশনের স্ক্রিনশট দিব আর কি, একটু দিতে পারবেন? হ্যাঁ একটু নেন, দ্রুত নিলে ভালো হয়, অথবা অন্য যারা নিচ্ছে তাদের কাছ থেকে নিয়ে নিবেন। আপু গ্রুপে বললো এখানে সময় দিতে চায় না, ওরা সময় পায় না, দেয় না, একটু সোল রেজিস্ট্রেশন আর কি নিব আপু, সোল রেজিস্ট্রেশন আর কি। এখন ব্রিজ ডেলিভারিটা নিতে পারছেন? জি 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 নিতে পারছি, আমার কারেন্ট চলে গেছিল তো। ঠিক আছে, আচ্ছা অসুবিধা নেই। ঠিক আছে, আপনারা বলছিলেন আরেকটা প্রশ্ন, বার্থ অ্যাসফিক্সিয়া। বার্থ অ্যাসফিক্সিয়ার প্রশ্নটা কত নম্বরে ছিল, একজন কেউ একটু বলেন আমাকে।
আপু সোল রেজিস্ট্রেশন একটু স্ক্রিনশট কত নিবেন। নাম্বার প্রশ্ন? 74 নাম্বার। আপু সোল রেজিস্ট্রেশনের স্ক্রিনশট নিব আর কি। 90। বার্থ অ্যাসফিক্সিয়াটা আমরা একটু পড়ে ফেলি, চলো দেখি। 90। আপু এই স্ক্রিনটা একটু বড় করেন, আর একটু বড় করেন। হ্যাঁ হ্যাঁ, একটু পেয়ে নেই, প্রশ্নটা পেয়ে নেই। 90 নাম্বারে তো নাই। কত নাম্বার ছিল একবার একটু দেখেন তো। না আপু 73 নাম্বার, 73 নাম্বার, 74 নাম্বার। স্ক্রিন তো দেখতে পাচ্ছি। 73। আচ্ছা, এই যে বার্থ অ্যাসফিক্সিয়া, বার্থ অ্যাসফিক্সিয়ার রিস্ক ফ্যাক্টর গুলো কি কি? আমার এখানে বোধহয় ম্যানেজমেন্টটা নাই, এই বইয়ে হয়তো ম্যানেজমেন্টটা নাই। আচ্ছা দেখা যাক, আমরা যতটুকু পারি পড়ে নিই। তো বার্থ অ্যাসফিক্সিয়া বলতে কি বুঝো, এর রিস্ক ফ্যাক্টর গুলো কি কি? জন্মের 1 মিনিটের মধ্যে যদি কোনো নবজাতকের স্বয়ংক্রিয়ভাবে শ্বাস প্রশ্বাস চালু এবং অব্যাহত রাখতে অক্ষম হয়, সেই অবস্থাকে বড় করবো। তো জন্মের পর কোন শিশু যদি আস্তে আস্তে একটু অপেক্ষা করেন, আসবে। হ্যাঁ, কোন শিশু যদি স্বয়ংক্রিয়ভাবে শ্বাস প্রশ্বাস চালু এবং অব্যাহত রাখতে না পারে, সেটাকে বলা হচ্ছে বার্থ অ্যাসফিক্সিয়া। জন্মের 1 মিনিটের মধ্যে যদি কোনো নবজাতক স্বয়ংক্রিয়ভাবে শ্বাস প্রশ্বাস চালু এবং অব্যাহত রাখতে অক্ষম হয়, সেই অবস্থাকে বলা হচ্ছে বার্থ অ্যাসফিক্সিয়া। এর রিস্ক ফ্যাক্টর গুলো কি কি? এর মধ্যে ম্যাটারনাল কারণ আছে, উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপ, রক্তশূন্যতা, ডায়াবেটিস, এই সব কারণে একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। নেফ্রাইটিস, ডিহাইড্রেশন, শ্বাসকষ্ট, ফেটাল কারণ, ম্যাল প্রেজেন্টেশন। আচ্ছা, এগুলো হচ্ছে কারণ, রিস্ক ফ্যাক্টর। হ্যাঁ, স্ক্রিনশট গুলো নিয়ে রাখেন। এখন যদি ম্যানেজমেন্ট আসে তাহলে কোনটা দিব? আচ্ছা, ম্যানেজমেন্ট হচ্ছে আমরা হেল্পিং বেবিজ ব্রিথ পড়েছি না? হেল্পিং বেবিজ ব্রিথ পড়েছি না? জি আপু। প্রথমে জি বাচ্চার আপু পড়েছি। মুখের সাইজ বা প্রিম্যাচিওর উপর ডিপেন্ড করে আমরা একটা মাস্ক নিব, বাচ্চাকে নিউট্রাল পজিশনে শোয়াবো, তারপরে সি শেপে ভালো করে সিল করে দিব, তারপর হচ্ছে 1:3 অনুযায়ী 30 থেকে 40টা ব্রিথ দিব পার মিনিটে। হ্যাঁ, মনে আছে? এবং 1 মিনিট পর্যন্ত চেক করব। জি আপু, তারপরে তারপরে আবার হার্ট রেট চেক করতে ড্রাই হবে। স্টিমুলেট, হ্যাঁ ড্রাই স্টিমুলেট করতে থাকবো, 1 মিনিট পর আবার চেক করে কোয়ার্ড পালসেশন দেখবো। হার্ট রেট যদি 100 বেশি হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব? আম্বু দিয়ে আমরা ব্রিদিং কন্টিনিউ করব। ঠিক আছে? তো এই যে হেল্পিং বেবিজ ব্রিথ আমরা পড়েছি, বার্থ অ্যাসফিক্সিয়ার ম্যানেজমেন্ট সেম। এটা একটু আরেকবার দেখে নেবেন, আমি জানি না এটা সামহাও হয়তো মিসিং হয়ে গেছে, আমার এখানে নাই। এটা আমি যেভাবে বলছি ধাপগুলো একটু প্রপারলি যদি দেন তাহলেই উত্তর হয়ে যাবে। ঠিক আছে? ও আচ্ছা, এই যে ব্যবস্থাপনা আছে জি দেখা আপু। যাচ্ছে, আমি ভাবলাম যে মিসিং। আপু এই যে এটা কি ইমিডিয়েট হেল্পিং ম্যানেজমেন্ট, বেবিস দেখেন ব্রিথের ইমিডিয়েট। চারটা পুরাটা দিব? হ্যাঁ হ্যাঁ, হেল্পিং বেবিজ ব্রিথ আর বার্থ অ্যাসফিক্সিয়ার ম্যানেজমেন্ট সেম, একই রকম। হ্যাঁ, দেখেন প্রথমে আমরা ইমিডিয়েটলি কি কি করব? রিসাসিটেশন ব্যবস্থা, সাহায্যের জন্য ডাকা, বাচ্চার মিকোনিয়াম আছে কিনা ইমিডিয়েটলি, যদি মিকোনিয়াম থেকে থাকে তাহলে সেটা এয়ারওয়েটা ক্লিন করা, ড্রাই স্টিমুলেট করা, কর্ড ক্ল্যাম্প করে বেবিকে সাথে সাথে দ্রুত সময়ের মধ্যে আলাদা করে ফেলা, তারপরে হচ্ছে বেড মাস্ক ভেন্টিলেশন দেওয়া। আচ্ছা, এই যে মিকোনিয়াম আছে কিনা চেক করা, এবং চেক করা থাকলে প্রথমে মুখে এবং পরে নাকে সাকশন দেওয়া, পেঙ্গুইন প্যাটার্ন দিয়ে। ঠিক আছে? এটা একটু লিখে নেবেন পাশে। ব্যাগ মাস্ক ভেন্টিলেশনের জন্য মাথাকে ঠিকভাবে পজিশন করা, সঠিক মাস্ক নির্বাচন করা,
প্রতি মিনিটে, এই যে আমি অলরেডি মুখে বলে ফেলছি, 30 থেকে 40টি ব্রেথ দেওয়া, অক্সিজেনের সংযোগ করা প্রয়োজন হইবে। 1:3 তে চেস্ট কম্প্রেশন দেওয়া, যদিও এটা ইমিডিয়েট এখন যে নিউবর্ন কেয়ার গুলো আছে, কম্প্রিহেন্সিভ নিউবর্ন কেয়ার, এই কম্প্রেশনকে ওরা অ্যাভয়েড করছে এবং না দিতে বলছে, অক্সিজেন দিতেও না বলছে। কিন্তু আমরা এখন পর্যন্ত পরীক্ষার খাতায় আসলে এইভাবে লিখবো, কেননা এই যে কম্প্রিহেন্সিভ নিউবর্ন কেয়ার, সিএনসিপি, এই ট্রেনিং এখন সারা বাংলাদেশের সব মিডওয়াইফরা পায় নাই। সুতরাং আমরা আগে যেটা পড়ে আসছি ওটাই দিব, ঠিক আছে? 1:3 চেস্ট কম্প্রেশন দেওয়া, শ্বাস এবং হার্ট রেট পুনরায় চেক করা, তারপর আপগার স্কোরিং করা, কালার চেক করা, এগুলো হচ্ছে ইমিডিয়েট কেয়ার। রিসাসিটেশনের পরে অক্সিজেন দেওয়া, আপগার স্কোরিং পুনরায় চেক করা, ভাইটাল সাইন চেক করা, এগুলো হচ্ছে ম্যানেজমেন্ট। ঠিক আছে আপু, আমার তো একটা আমার মনে রিকোয়েস্ট হচ্ছে যে ছিল। আপু, জি আপনার আপু স্লাইডের বলেন আপু। ভিতরে কি ইপিআই শিডিউলটা আছে আপু? ইপিআই ইপিআই শিডিউল যেটা আপু, হ্যালো, ইমিউনাইজেশনের যে হ্যাঁ 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 আছে বাচ্চাদের আছে। যদি থাকে। আমাকে শুধু একটু দেখে বলেন তো যে এটা কত নম্বর প্রশ্ন ছিল? প্রশ্নটা কত নাম্বার ছিল এটা একটু বললে আমি একটু বের করে দিই। ইপিআই একটা আপু শর্ট 15 প্রশ্নের নাম্বার। ভিতরে 15 নাম্বার। 15 নাম্বার। আচ্ছা একটু একটা সময় দেন। এই যে ইপিআই, যদি ইপিআই প্রশ্নটা আসে তাহলে প্রথমে আমরা ইপিআই জিনিসটা একটু লিখবো। ইপিআই হচ্ছে এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। এখানে অনেকে ভুল করে অফ দেয়, অফ দিবেন না, অন ইমিউনাইজেশন। এটা হচ্ছে জাতীয় টিকাদান কর্মসূচি যা শিশুদের বিভিন্ন গুরুতর এবং জীবাণুজনিত রোগ থেকে সুরক্ষা দেওয়ার জন্য বিভিন্ন টিকা প্রদান করে। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর সাহায্যে পরিচালিত হয়। ইপিআই তে দেওয়া টিকাগুলোর ধরনগুলো কি কি? প্রথমে দেখেন বিসিজি, এটা কি রোগের জন্য দেয়? বিসিজি টিকাটা দেওয়া হয় টিবি রোগের জন্য। হ্যাঁ, যক্ষা। এটা আপনারা যদি প্রথম এভাবে লিখতে চান, জন্মের প্রথম দিনই দেওয়া হয় বা প্যান্টার সাথে দেওয়া হয়, এগুলো না লিখলেও চলবে, পরীক্ষায় আসলে শুধু লিখবেন এই যে বিসিজি দেওয়া হয় যক্ষা রোগের এগেনস্টে। ওপিভি 2 নাম্বার টিকা দেখেন, ওরাল পোলিও ভ্যাকসিন দেওয়া হয় কেন? পোলিও রোগের জন্য। তারপর হচ্ছে আইপিভি, পোলিওমাইলাইটিস রোগের জন্য দেওয়া হয় আইপিভি। 3 নাম্বার পেন্টাভ্যালেন্টে দেওয়া হয় 5টা রোগের এগেনস্টে। 3টা চলে গেল না? 3 আর 5 কয়টা হইলো? 8টা। হ্যাঁ, আচ্ছা আপু। দেখেন ও আর না, আইপিভি এবং ওপিভি, হ্যাঁ এই দুইটাই কিন্তু পোলিওর এগেনস্টে, সুতরাং হইলো 7টা। সরি, আচ্ছা পেন্টাভ্যালেন্টে থাকে 5টা রোগ: ডিপথেরিয়া, পারটুসিস, টিটানাস, হেপাটাইটিস, হেমোফিলাস, ইনফ্লুয়েঞ্জা। ঠিক আছে, এই হচ্ছে পেন্টাভ্যালেন্টের 5টা রোগ। তারপর হচ্ছে এমআর, এমআর হচ্ছে মিজেলস এবং রুবেলা, এই দুইটা রোগের এগেনস্টে দেওয়া হয়। কয়টা? এমআরএ হচ্ছে 2টা, মিজেলস এবং রুবেলা। আর পিসিভি হচ্ছে নিউমোনিয়া। কয়টা হইলো বলেন? এই 6টা ভ্যাকসিন হলো 6টা। তাহলে নিউমোনিয়া 1 2 3 5 আর 3 8 9, আর এটা হচ্ছে বিসিজি 10। রোগ 10টা পেয়েছেন? জি আপু, রোগ 10টা, ভ্যাকসিন 6টা। হ্যাঁ, আপু আপনারা এটা কি কনফিউজড চার্ট হবেন না। করে দিতে হবে? আপু এটা কি চার্ট করে দিতে হ্যাঁ হবে না হ্যাঁ, এভাবে দিতে হবে? আপু ইপিআই এইভাবে এভাবে দিলেও যদি হবে, দিই চার্ট তাহলে হবে চার্ট করে নাকি? দিতে হবে না। চার্ট। আচ্ছা বুঝি আপু নাই, আরেক সবাই মিলে কথা বলছেন। না, আপু চার্ট করে দেওয়ার দরকার নাই। অক্সিটোসিনের যে ইন্ডিকেশন আর কন্ট্রা ইন্ডিকেশন যদি একটু বলতেন। আচ্ছা, ওটা কত নম্বর প্রশ্ন ছিল?
একটু কত নাম্বার প্রশ্ন যদি একটু বলেন আমার সুবিধা হয় আর কি। অক্সিটোসিনের ইন্ডিকেশন কন্ট্রা ইন্ডিকেশন কত নাম্বার প্রশ্ন ছিল? আপু 76 আপু নাম্বার। 76 নাম্বার। 76। এই যে আমরা চলে আসছি অলমোস্ট। 72, 73, 74, 76। এই যে 76। অক্সিটোসিনের ইন্ডিকেশন এবং কন্ট্রা ইন্ডিকেশন গুলো কি কি একটু ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে 2 বা 3 মার্কসের জন্য। ইন্ডিকেশন হচ্ছে পোস্টপার্টাম হেমোরেজ কন্ট্রোল করা, এটা হচ্ছে ইন্ডিকেশন কখন কখন আমরা ব্যবহার করতে পারবো, কন্ট্রা ইন্ডিকেশন কখন কখন ব্যবহার করতে পারবো না। ইন্ডিকেশনে হচ্ছে পোস্টপার্টাম হেমোরেজ কন্ট্রোল করে, এটা হচ্ছে প্রসবকে ত্বরান্বিত করে, প্রসবের ব্যথা ইনিশিয়েট করে, মানে ব্যথা শুরু করতেও সাহায্য করে, আবার ব্যথাকে বাড়াইতেও সাহায্য করে। কথাটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রসবকে ইনডিউস করে আর একটা হচ্ছে অগমেন্ট করে। হ্যাঁ, আমরা তো এটার সাথে পরিচিত, অগমেন্টেশন এবং ইন্ডাকশন। তো প্রসবের ব্যথা ইনিশিয়েট করে যেটা হচ্ছে ইন্ডাকশন, আর অগমেন্ট মানে হচ্ছে ত্বরান্বিত করে। ইনকমপ্লিট বা অসম্পূর্ণ গর্ভপাতে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে ইম্পেয়ার্ড মিল্ক ইজেকশন, মিল্ক ইজেকশন যদি ইম্পেয়ার্ড হয় সেক্ষেত্রেও এটা ব্যবহার হয়, অক্সিটোসিন ব্যবহার করা হয়। কন্ট্রা ইন্ডিকেশন কি কি? যদি সিপিডি থাকে, সিপিডি বা সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন যদি থাকে তাহলে ব্যবহার করা যাবে না। আনরাইপ সার্ভিক্স, সার্ভিক্স যদি মনে হয় যে আনরাইপ বা প্রপারলি ম্যাচিওর হয় নাই, এরকম সার্ভিক্স থাকলে ব্যবহার করা আমরা যাবে না। দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? স্ক্রিন তো অন করা বোন। হ্যাঁ দেখা যাচ্ছে। নবজাতকের দেখা যাচ্ছে আপু। অবস্থানগত সমস্যা। আচ্ছা, নবজাতকের অবস্থানগত সমস্যা অর্থাৎ মেল প্রেজেন্টেশন থাকলে ব্যবহার করা যাবে না। ধরেন একটা মায়ের হচ্ছে ট্রান্সভার্স লাই কিংবা হচ্ছে ব্রিজ, এরকম ক্ষেত্রে আমরা কন্ট্রা ইন্ডিকেটেড বলি, ব্যবহার করতে মানা করি। যেমন ট্রান্সভার্স লাই দেখেন নিচে আছে। এরপর হচ্ছে যেসব মায়ের আগে অস্ত্রোপচারের ইতিহাস আছে, সার্জিক্যাল হিস্ট্রি আছে, আগে সার্জারি হয়েছে, এরকম মায়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে না বলি। এরপর হচ্ছে ফেটাল ডিস্ট্রেস থাকলে অক্সিটোসিন দিতে না বলি। কেন? কেননা অক্সিটোসিন কন্ট্রাকশন বাড়ায়, আর ঘন ঘন কন্ট্রাকশন হলে ফেটাল ডিস্ট্রেস আরো বেশি বাড়তে থাকবে। হ্যাঁ, এইসব ক্ষেত্রে। তারপর হচ্ছে জরায়ুর অস্বাভাবিক অ্যাক্টিভিটি, ধরেন ঠিক মতো বাড়তেছে না, ইফেসমেন্ট ভালো না, বা জরায়ু যদি ইয়ে থাকে ডাবল রিং হয়ে যায়, এরকম ক্ষেত্রে আমরা বলি না, ব্যবহার করতে না বলি। হাইপার অ্যাক্টিভ বা হাইপোটনিক জরায়ু, যেই জরায়ু একেবারেই বেশি হাইপার অ্যাক্টিভ, মানে খুব ঘন ঘন কন্ট্রাকশন আছে অথবা একদমই কন্ট্রাকশন নাই, এরকম ক্ষেত্রে আমাদের সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। স্বাভাবিক প্রসবের নিষেধ, যদি কারো নর্মাল ডেলিভারি নিষেধ থাকে এই ক্ষেত্রে অক্সিটোসিন ইউজ করা যাবে না। হারপিস সিমপ্লেক্স, জেনিটাল হারপিস সিমপ্লেক্স থাকলে ব্যবহার করতে মানা করি। সার্ভাইকেল কার্সিনোমা, ক্যান্সারের ক্ষেত্রেও মানা করি। এই হচ্ছে কন্ট্রা ইন্ডিকেশন। আপু কনভালশন অ্যান্টিকনভালশন ড্রাগ গুলো একটু স্ক্রিনশট নিব আর কি। হুম। তো আজকে আসলে আর মনে হচ্ছে না আমি আর যাব, কারণ ল্যাপটপে দেখেন, এই যে দেখেন স্ক্রিন, ল্যাপটপে চার্জ নাই, দাগ আপু দেখাচ্ছে। ড্রাগ হ্যাঁ, স্ক্রিনশট নেওয়া দরকার ছিল। আপু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিভাবে পাবো? হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পার্সোনাল একটা আছে, জি আপু। আর একটা প্রফেশনাল কারণে বইয়ের জন্য 621। আপু বইয়ের জন্য যেটা। হ্যাঁ, আপু ফলিক অ্যাসিডের গুরুত্বটা একটু যদি মোটামুটি বলতেন। আজকের মতো ক্লাসটা শেষ করে দেই, আমি দুইটা দায়িত্ব, একটা প্রশ্নের দায়িত্ব নিলাম, স্ট্যান্ডার্ড অ্যান্টিনাটাল ভিজিট, এটা আমি আপনাদেরকে দিব, আর ফলিক অ্যাসিডের আপু গুরুত্বটা। কনভালশন অ্যান্টিকনভালশন ড্রাগ গুলো
আহ, ঠিক আছে, আমি চেষ্টা করবো না কালকে একটা ক্লাস নেওয়ার। তাহলে আপু কালকে আরেকটা যদি একটা ক্লাস ক্লাস নিলে নেই একটু আমরা। ভালো হয় আমাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, আরেকটা ক্লাস নিলে আমাদের জন্য আর কি ভালো হয়। কথা শোনা যাচ্ছে কম, কথা কেটে কেটে আসতেছে। আমি চেষ্টা করবো না কালকে, আগামীকালকে একটা ক্লাস নেওয়ার, ঠিক আছে? আর যে প্রশ্নগুলো আপনাদেরকে দিলাম সেগুলো একটু বেশি বেশি করে পড়েন। আশা করি এগুলো থেকেই প্রশ্ন আসবে, ইনশাল্লাহ কমন আসবে, কনফিডেন্ট থাকেন, ঠিক আছে? তো আজকের মতো ক্লাসটা শেষ করে দেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট। আসসালামু আলাইকুম আপু।